ইসলাম ধর্মের অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি বিধান করে আইন করা উচিত কিনা? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে এটি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। একটি সংগঠন এ দাবি তুলেছে, হেফাজত ইসলাম নামের সংগঠন। 13 দফা দাবির মধ্যে তাদের একটি দাবি, যেটা দিয়ে শুরু করছিলাম। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আমি শুরুটা করতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ আপনাকে দিয়ে, যে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করে আইন করা উচিত কিনা ইসলাম ধর্মের অবমাননা হলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন তাকে এবং গোটা অডিয়েন্সকে। মানুষের এটা একটা অভিব্যক্তি অথবা মত যে কোনো একটা অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেয়া যায় কিনা, অথবা ধার্যের দাবি তোলা যায় কিনা। এখানে যে প্রসঙ্গটা এসেছে সে সম্পর্কে বলতে গেলে ছোট্ট করে যেটা বলা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই দাবিটা হঠাৎ করে তাদের তোলা একটা ইস্যুর প্রেক্ষিতে এই দাবিটা উঠেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পৃথিবীর আরো দেশে ধর্ম অবমাননার জন্য এ ধরনের শাস্তি রয়েছে। এটা একটা নজিরবিহীন অথবা নজির বহির্ভূত কোনো দাবি নয়। সম্প্রতি যে ব্যাপারটা হয়েছে, যে এত তীব্র, এত মারাত্মক বিষোদ্গার একজন মানুষ কল্পনায় যে জায়গায় যেতে পারে না, আমি মনে করি, অথবা পৃথিবীর ইতিহাসে ইসলামের বিরুদ্ধাচরণ অথবা ইসলাম অবমাননার যতগুলো রূপের সঙ্গে আমরা পরিচিত, তার চেয়েও বেশি, তার চেয়েও মারাত্মক একটা ঘটনা ঘটেছে। এর ক্ষুব্ধতা এবং কষ্ট ধর্মপ্রাণ মানুষের মাঝে অনেক গভীর এবং তীব্র হওয়া স্বাভাবিক বলে আমি মনে করি। সেখান থেকেই হেফাজতে ইসলামী দাবি তুলেছে। এটার জন্য কি মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান করা দরকার? জি, হেফাজতে ইসলামের এটা একটা দাবি, এবং পৃথিবীর যে দেশগুলোতে ব্লাসফেমি আইন রয়েছে সেখানে মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। মুসলিম দেশগুলোতেও মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। খুব বেশি দেশে নেই, মাত্র 4টি দেশে মুসলমান, কিন্তু 4টি দেশে। একই সঙ্গে আমি এই কথাটা সংযোজন করা দরকার মনে করি। একটা শাস্তি অথবা আমরা যেটাকে বলি যে সর্বোচ্চ শাস্তি ধার্য হওয়ার মানেই সেই শাস্তিটা প্রয়োগ হতে থাকবে এমন নয়। পৃথিবীর ইতিহাসে যদি 300-400 বছর যাবৎ ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্লাসফেমি বা মৃত্যুদণ্ডের চূড়ান্ত শাস্তি থেকে থাকে, আমি বলবো যে 100টা ঘটনা নাই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একটা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য শরীফ মোহাম্মদ, একটি প্রশ্ন, যে আপনি বলছেন অনেক দেশে, কোন দেশে আছে, পাকিস্তানে আছে ব্লাসফেমি ল, মিশরে আছে, কয়েকটি দেশে আছে। এখন পাকিস্তানের যে পরিস্থিতি সেটা নিয়ে অনেকে বলছে যে পাকিস্তানে ব্লাসফেমি ল থাকলেও পাকিস্তানের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নাই, সেখানে এরকম ইসলাম ধর্মের অবমাননা এনে প্রতিনিয়ত হত্যা চলছে। তাহলে বাংলাদেশে যদি এটি হয়, বাংলাদেশে কি পাকিস্তানের পথে হাঁটবে? এই প্রশ্ন অনেকেই করছেন। আমি এই প্রশ্নের উত্তরটা এভাবে দেব, পাকিস্তানের বর্তমান নিয়ন্ত্রণহীনতার সঙ্গে ধর্ম অবমাননার আইনের কোনো সম্পর্ক নেই। এমন নয় যে পাকিস্তানে ধর্ম অবমাননা আইন না থাকলে আজকে পাকিস্তান খুব শান্ত এবং ধীর স্থির একটা অবস্থায় থাকতো। পাকিস্তানের আজকের যে অস্থিরতা তার সঙ্গে একটা দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতা এবং প্রেক্ষাপট জড়িত। তারই নানান শাখা প্রশাখায় নানান জায়গায় অস্থিরতা দেখা যায়। আমি মনে করি মানুষের ধর্ম অবমাননা অথবা মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের উগ্রতা, আক্রমণাত্মক অবস্থান গ্রহণ, এটা যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, আইন যত কঠোর হোক, শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে যে মৃত্যুদণ্ডের শাস্তি, অথবা একটু কঠোর শোনা যাচ্ছে, শাস্তিটা প্রয়োগই হবে এবং ভুরি ভুরি মানুষ মৃত্যুদণ্ডের খড়গ মাথায় নেবে, ব্যাপারটা নাও হতে পারে। তাহলে আপনি বলছেন যে এরকম একটা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন থাকা উচিত? জি, হেফাজতে ইসলামের দাবির সঙ্গে একমত হয়ে আমি এটা। ধন্যবাদ আপনাকে মাওলানা শরীফ মোহাম্মদ। আসতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ। জি, যে প্রসঙ্গটা উঠেছে এ সম্পর্কে আমি ছোট্ট কয়েকটি কথা বলবো। এক হচ্ছে ব্লগার ইস্যুটা কেন এসেছে। রাজীব দুর্ঘটনায় রাজীবের মৃত্যু হওয়ার পর সে ব্লগার ছিল এবং শাহবাগের আন্দোলন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এই সংগঠন, এই ব্যানারে হয়েছে। রাজীব বন্দিত হয়েছেন, তার অনেক প্রশংসা হয়েছে। ব্লগার এবং ব্লগার পরিচিতির সঙ্গে রাজীবের যে ব্লগে যেসব বিভৎস লেখাগুলো ছিল, এটা একাকার হয়ে গেছে কিছু সময়ের জন্য। তো ফেব্রুয়ারির 5-10 তারিখ, ফেব্রুয়ারি আমি বলি 14-15 তারিখ থেকে নিয়ে আজকে মার্চ পর্যন্ত এখন যারা এটার বিরুদ্ধে কথা বলছেন তারা আসলে একাকার করে বলছেন না। শুরুতে বিষয়টা কয়েকদিন একাকারের মতোই ছিল। এখন যে প্রশ্নটি একজন করেছেন যে ধর্ম নিয়ে যদি কেউ আঘাত করে লেখে তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তাই বলে ঢালাও ভাবে কোনো ব্লগকে বন্ধ করে দেওয়া, কোনো মত প্রকাশের উপর একটা আঘাত আনা, আমি মনে করি এটা একটা চমৎকার প্রশ্ন। আমি এটা পাঠ করে করে ভাগ করে করে উত্তর দিচ্ছি ছোট্ট করে। এক হচ্ছে, একটা ব্লগে অনেকের লেখা এসে জমা হয়, এটা আমি ইতিমধ্যেই আপনারা সবাই জানেন। কিন্তু প্রত্যেকটা ব্লগেরই মডারেটর থাকে, নিয়ন্ত্রক থাকে, পত্রিকার এডিটরের মতো। এডিটহীন ব্লগ খুব কম, থাকার সুযোগ নেই। যদি একটা ব্লগের ক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা বলি অথবা আক্রমণ বলি ইচ্ছাকৃতভাবে বারবার করতে থাকে
এবং সেখানে অসৎ উদ্দেশ্যের ব্যাপারটা খুব প্রকাশ্য হয়ে ওঠে, আমি সেক্ষেত্রে ব্লক বন্ধ করে দেওয়ার পদক্ষেপকে অত্যন্ত যথার্থ পদক্ষেপ মনে করব। মানে পুরো ব্লকটাকে বন্ধ জি অবশ্যই। আর যদি এটা এমন হয় যে দুর্ঘটনার মতোই ঘটেছে, এটা মানুষের ক্ষেত্রে ঘটতে পারে, সতর্ক করে দেওয়া হয়েছে, তিনি সতর্ক হয়েছেন, আবার বলা হয়েছে তিনি আবার ঠিক হয়েছেন, ঠিক হওয়ার প্রবণতা তার আছে, আমি সেক্ষেত্রে মনে করব ভাগ ভাগ করেই পদক্ষেপ নেওয়া উচিত, যার দায় তাকে দেওয়া উচিত, পুরো ব্লককে আক্রান্ত করা উচিত না, এটা আমার বক্তব্য। ধন্যবাদ শরীফ মোহাম্মদ। আমি একজন দর্শক আসতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ আপনার কাছে, জি, খুব আমি সংক্ষেপে খুব অল্প সময়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, মাননীয় মন্ত্রী ইতিপূর্বের কয়েকটা প্রশ্নের উত্তরে কয়েকটা কথা বলেছেন, আমি দ্বিমত ব্যক্ত করে আমি একটা এই বিষয়ের সমাধানে যাওয়ার চেষ্টা করব। আমার মনে হয় আপনি এটাতে জি, যদি উত্তর দেন আমি বলবো, আমি খুব অল্প সময়ই বলে ফেলবো। এক হচ্ছে, এমন কোন ঘটনা ঘটেনি বাংলাদেশে যে কারণে ধর্মপ্রাণ মানুষ এই পরিমাণ উত্তেজিত কষ্ট পেতে পারেন। আমি এই জায়গাটায় খুব প্রচন্ড দ্বিমত করি। এর জন্য আজকের লং মার্চটাও খুব উৎসবের ব্যাপার ছিল না, কান্না ছিল এবং এর সঙ্গে কষ্ট জড়িত ছিল মানুষের। আমি মনে করি এই কষ্টটা স্পর্শ করা উচিত। দাবির মাত্রা নিয়ে যদি প্রশ্ন করেন, অন্তত কষ্টটার সঙ্গে একমত হন। দুই, মাননীয় মন্ত্রী বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমি এই জায়গাটার সঙ্গে প্রচন্ডভাবে দ্বিমত করি। এই জন্য আমার যেটা মনে আছে, আমি আমার স্মৃতি থেকে বলছি, মাননীয় মন্ত্রীর আরো স্মৃতি আরো লম্বা হওয়ার কথা এই বিষয়ে। 1991, 92, 93 এই সময়ের মধ্যে ঢাকার একটা পত্রিকার সম্পাদক তিনি একটা কভার স্টোরি করেছিলেন, আমি নিজে এটা হকারের কাছ থেকে কিনেছিলাম, শ্রীকৃষ্ণ এক লম্পট ভগবানের প্রতিকৃতি। আমি এই বক্তব্যের সঙ্গে একমত না, আমি উদ্ধৃত করলাম, এটা ছিল তার কভার স্টোরি। এরপরে তার বিরুদ্ধে মামলা হয়, ঢাকা শহরে ওই একদিনে 100-র উপরে গাড়ি ভাঙচুর করে আমার সংখ্যালঘু ভাইয়েরা। আমি তাদের ওই আবেগের সঙ্গে আমি একমত, প্রকাশ ভঙ্গির সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, তারা কষ্ট পেয়েছেন। মানুষ তার ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত হলে তার যে ক্রোধ এবং কান্না, এটা শুধু মুসলমানের নয়, বাংলাদেশের আজকের হেফাজতে ইসলামের নয়, শাহ আহমদ শফির নয়। আমি পরিস্থিতি তৈরি হয়েছে মিস্টার শরীফ মোহাম্মদ, আমি খুব এখন যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসা যাবে কিভাবে? এখানে আমার উত্তর হচ্ছে, আমি যেটা মনে করি প্রথম কাজ আমাদের সবার নিয়ন্ত্রিত হতে হবে। খুব এভাবে ভাগ করে ফেলা ঠিক না যে এক পক্ষকে হারতে হবে আরেক পক্ষকে জিততে হবে, আমি এই জায়গাটা দ্বিমত করি। আমরা বাংলাদেশের নাগরিক, আমি খুব ভালোভাবে বিশ্বাস করি আমার মত আরেকজন নাও নিতে পারেন, তার মত আমি নাও নিতে পারি। আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি যে আমার পোশাক আরেকজন পরবেন না, আরেকজনের পোশাকে আমার পুরা ঠিক হয়ে যেতে হবে, এটাও আমি মনে করি না। নিয়ন্ত্রিত হতে হবে এবং আমাদের বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজতে হবে। ধন্যবাদ শরীফ বাংলাদেশের নাগরিক হিসাবে ধন্যবাদ। যার যার অবস্থায় থেকে আমাদের ঐক্য খুঁজতে হবে। ধন্যবাদ শরীফ মোহাম্মদ আপনাকে।